শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তারেক রহমান যুগে বাংলাদেশ 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। দেশ পুনর্গঠনের সহযাত্রী নবীন প্রবীণ মিলে 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। বর্তমান মন্ত্রিসভা এবং এই জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। আমরা আশা করি সেইভাবে বিরোধী দল ভূমিকা পালন করবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। অর্থনীতিতে একটা বড় চ্যালেঞ্জ আছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষা করার একটা বড় চ্যালেঞ্জ আছে। নবীন এবং প্রবীণের নেতৃত্বে তো সব পরামর্শ নিয়েই আমাদেরকে দেশটা নতুনভাবে করতে হবে। শপথ নিলেন বিএনপির এমপিরা। নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না এমপিরা। সংসদে নেতা তারেক রহমানের অনুশাসন। তারেক রহমান দুটো অনুশাসন দিয়েছেন। কোন সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নিবেন না, সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতিকে ইপ্সিত লক্ষ্যের দিকে নিয়ে যাবে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এছাড়াও সঙ্গে থাকবেন জাফর, আপনাকে ধন্যবাদ। এছাড়া সাথে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নাটকীয়তার পর জামায়াত ও এনসিপির শপথ। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় নতুন সংকটের শঙ্কা। খলিলুর রহমানকে মন্ত্রী করার সমালোচনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসীর নেত্রী বেগম জিয়ার সমাধিতে বিএনপির এমপিদের শ্রদ্ধা। সবাই মিলে সন্ত্রাসমুক্ত দেশ গড়ার প্রত্যয়। 3 জেলায় মন্ত্রী প্রতিমন্ত্রী পেয়ে এলাকাবাসীর উল্লাস। নির্বাচনী এলাকায় আনন্দের জোয়ার। দেশের উন্নয়নে কাজ করবেন নির্বাচিতরা, প্রত্যাশা ভোটারদের। সৌদি প্রবাসীর স্ত্রী ও 2 শিশুর গলা কাটা মরদেহ উদ্ধার। কুমিল্লার হোমনায় চাঞ্চল্য। হত্যার কারণ এখনো অজানা। জড়িতদের ধরার চেষ্টায় আইন শৃঙ্খলা বাহিনী। এবং রমজান ঘিরে টিসিবির কার্যক্রম শুরু। ফ্যামিলি কার্ডের পাশাপাশি দৈনিক 450 ট্রাকে মিলবে পণ্য। 1 বছরে ভর্তুকি কমেছে 1000 কোটি টাকা, দাবি উপদেষ্টার। তারেক রহমান যুগে প্রবেশ করল বাংলাদেশ। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশ পুনর্গঠনে তার সহযাত্রী 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের। কাল বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে হবে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। আহমেদ সালেহিনের রিপোর্টে বিস্তারিত। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এক নতুন দিনের শপথ, নতুন আশা, রক্তগঙ্গার পথ মারিয়ে আসা বাংলাদেশের নতুন গন্তব্য ঠিক করার। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা 17 ফেব্রুয়ারির পড়ন্ত বেলায় এক নতুন আলোর পথ চলা। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী 17 বছরের নির্বাচন, অতঃপর রাজস্বিক প্রত্যাবর্তন প্রধানমন্ত্রী হয়ে, যার আনুষ্ঠানিকতা শুরু বিকেল 4:15টার দিকে। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। জাতীয় সঙ্গীত ও পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে গোপনীয়তার শপথ পাঠ করান রাষ্ট্রপতি। এরপরেই সেখানে শপথ বইয়ে সই করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে করমর্দন করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। 2001 থেকে 2006 সাল পর্যন্ত সরকারে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 20 বছর পরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে দলটি। নতুন সরকার প্রধান জনপ্রত্যাশার পারদতুঙ্গে। গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের অনন্য নজির স্থাপন করবেন প্রধানমন্ত্রী, সেই অপেক্ষায় পুরো দেশ।
অর্ধশত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নিয়ে সরকার গঠন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজেও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। বললেন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বেন, একই সঙ্গে জবাবদিহিমূলক তার সরকার হবে আগামীর সরকার। আহমেদ সালেহীন, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ক্ষমতার কেন্দ্রে জেল জুলুম আর রাজনৈতিক প্রতিহিংসার নানা চড়াই উতরাই মারিয়ে বাংলাদেশের নেতৃত্বে তিনি। বলছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কথা, যিনি বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী। কেমন ছিল তার এই পথ চলা? তারেক রহমানের এই যাত্রার খানিকটা জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। আবারও মা আর মাটির কাছে ফিরে আসা 56,000 বর্গমাইলের এই সবুজ বাংলায়, যে প্রত্যাবর্তন শুধু ঘরে ফেরা নয়, আরও বেশি কিছু। তাই তো মাটির কাছে উবু হয়ে তার এই শ্রদ্ধা নিবেদন। তার এই ফেরার মধ্য দিয়ে দল হিসেবে বিএনপি যেমন পেয়েছে নেতা, তেমনি মা পেয়েছিলেন তার বড় ছেলেকে। তারেক রহমান সেদিনই জানিয়ে দেন দেশ ও দল নিয়ে তার পরিকল্পনার কথা, যার মূল ভিত্তি সবার আগে বাংলাদেশ। সেদিনের সেই জনস্রোত 36 জুলাই এক্সপ্রেসওয়ে ছাপিয়ে ছড়িয়ে পড়ে পুরো রাজধানীতে। কেমন আবেগময় ফেরা কে দেখেছে কবে? মাত্র 5 দিন পরেই মাকে চিরতরে হারান ছেলে। বেগম খালেদা জিয়ার বিদায়ে শোকাতুর ছেলে, শোকাতুর পুরো বাংলাদেশ। সেই শোক যেন শক্তি হয়ে জ্বলে ওঠে মাকে সামনে রেখে। মায়ের আদর্শ আর অটল নেতৃত্বই যেন সাহস যোগায় সন্তানের জন্য। অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। বাবাজা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা নেতৃত্ব আর মানুষকে আপন করার কৌশল তার তো সহজাত। সেটিরই নিদর্শন দেখা গেল বাংলাদেশের 64 জেলায়। দল আর পথকে ছাপিয়ে তারেক হয়ে ওঠেন সাধারণের একজন। আপনি ভোটার না? একটা নজর আপনাকে দেখার জন্য। আচ্ছা, এখন দেখেছেন? জি, আলহামদুলিল্লাহ। 1965 সালে জন্ম নেওয়া তারেক বাবা হারান মাত্র 15 বছর বয়সে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। মাত্র 22 বছর বয়সে 1988-তে বগুড়ার গাবতলী থানা বিএনপির সদস্য হন তিনি। 1991 নির্বাচনে বিএনপি রাজনীতিতে নেপথ্য থেকে সক্রিয় হয়ে ওঠেন তারেক রহমান। তারপর পদ্মা যমুনায় জল গড়িয়েছে অনেক। সদস্য থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যানের পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সবশেষ দলের চেয়ারম্যানের দায়িত্বে তিনি। তারও আগে অকথ্য নির্যাতন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে শুধু লন্ডনে যেতে হলো তারেক রহমানকে। কিন্তু দেশে ফিরে প্রতিহিংসা নয়, কণ্ঠে তার ঐক্যের ডাক। প্রতিশোধ কখনো শান্তি এনে দিতে পারে না, প্রতিশোধ কখনোই ভালো কিছু এনে দিতে পারে না। গত 17টি বছর লন্ডনে বসেই দলের হাল ধরেছিলেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভূমিধস বিজয়ের পর 2 দশক পর সরকারে গেল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের বিএনপি। নিশ্চয়ই আগামীর বাংলাদেশ হবে সমতার, জুলাই আকাঙ্ক্ষার আর মানবাধিকারের। সেই স্বপ্নের বাংলাদেশের জন্য তারেকের হাতকেই ভরসা হিসেবে মনে করেছেন বাংলার মানুষ। এখন দেখার বিষয় দক্ষিণী বাংলার কতটা দুঃখ ঘোচাতে পারেন নতুন প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। নবীন প্রবীণদের সমন্বয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। জাতীয় সংসদ ভবনে শপথ নিয়ে একথা বলেন নতুন সরকারের মন্ত্রীরা। সংসদে বিরোধী দল গণতান্ত্রিক আচরণ করবে বলেও প্রত্যাশা তাদের। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া প্রায় 20 বছর পর নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হচ্ছে 50 জনের নতুন মন্ত্রিসভা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন মঙ্গলবার সকালেই। সরকারের প্রধানমন্ত্রী পদে এদিন বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান তিনি। মন্ত্রিসভায় 50 জনের মধ্যে রয়েছেন 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। যে কোনো গণতান্ত্রিক দেশে বিরোধী দলের ভূমিকা তো আমরা জানি। আমরা আশা করি সেইভাবে বিরোধী দল ভূমিকা পালন করবে গণতন্ত্রকে রক্ষা করার জন্য। খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরি করা, যাতে করে বৈষম্যমূলক পায়, প্রত্যেক পরিচয়ের মানুষ যাতে অধিকার মর্যাদা নিয়ে বাঁচতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ হয়। এই সব কিছু আমাদের চ্যালেঞ্জের মধ্যে। তরুণরাই তো সব কিছু করতে পারে, মনোবল, সাহস নিয়ে তরুণরাই তো সব করতে পারে। নবীন এবং প্রবীণের নেতৃত্বে তো সব পরামর্শ নিয়েই আমাদেরকে দেশটা নতুনভাবে করতে হবে। তারেক রহমান সাহেব উনি যেভাবে নির্দেশ দিবেন, উনি আমাদেরকে
আমাকে মন্ত্রী বানাইছেন আল্লাহ রহমতে উনি যেভাবে নির্দেশ দিবেন আমি ওভাবেই কাজ করব। আশা করি বর্তমান মন্ত্রিসভা এবং এই জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। এবারের মন্ত্রিসভায় নতুন মুখ আছেন বেশ কয়েকজন। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নেয়া নেতাও আছেন অনেক। মন্ত্রিসভায় আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম, আবু জাফর মোহাম্মদ জাহিদ, খলিলুর রহমান সহ আরও রয়েছেন আব্দুল আওয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। আরও শপথ নিয়েছেন আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম এহসানুল হক, মিলন সর্দার, শাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আমান, শেখ রবিউল আলম। গণতন্ত্রের পথে সংসদ হাঁটছে, বাংলাদেশ হাঁটছে এবং সংসদ হবে সকল রাজনীতির কেন্দ্রবিন্দু, বাংলাদেশের জনগণের একটা সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু হবে সংসদ। কোনো এমপি আর কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না এবং দ্বিতীয় বলেছেন কোনো এমপি আর কোনো ফ্রি প্লট অফ ল্যান্ড পাবে না, জমি পাবে না। সো প্রত্যেকটা জিনিস জনগণ বান্ধব হবে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ ইসলাম অমিত, মোহাম্মদ শরীফুল আলম, শামা ওবায়দ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, মোহাম্মদ আমিনুল হক। আরও শপথ নেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, মোহাম্মদ রাজীব হাসান, মোহাম্মদ আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম। এছাড়াও প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ এবং আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। গত 12 ফেব্রুয়ারি নির্বাচনে 68টি আসন জিতে সংসদে বিরোধী দলের আসনে বসছে জামায়াত। সবকিছু ঠিক থাকলে আগামী 26 ফেব্রুয়ারি বসতে যাচ্ছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শপথ নিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ ভোটে নির্বাচিত বিএনপির সংসদ সদস্যরা। তবে সংবিধানে না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। দলের এমপিরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট সুবিধা নেবেন না বলে অনুশাসন দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আহমেদ সালেহিনের আরও একটি রিপোর্ট। গণতান্ত্রিক উত্তরণের যাত্রায় আবারও সরব জাতীয় সংসদ। দীর্ঘদিন পর নির্বাচিত জনপ্রতিনিধিদের উপস্থিতিতে মুখর আইনসভা প্রাঙ্গণ। ত্রয়োদশ সংসদের সদস্য হিসেবে শপথ নিতে মঙ্গলবার সকাল 10:30টার দিকে স্ত্রী কন্যাকে সঙ্গে নিয়ে সংসদ ভবনে পৌঁছান একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শপথ অনুষ্ঠান শুরুর আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের বিষয়ে নবনির্বাচিতদের সামনে দলের অবস্থান তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। আমরা এখন সাংবিধানিকভাবে এই পর্যন্ত আমরা এসেছি, আমরা সংবিধান মেনে এই পর্যন্ত চলছি এবং আশা করি সামনের দিনেও চলব। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার স্পিকার কিংবা ডেপুটি স্পিকার গেজেট প্রকাশের 3 দিনের মধ্যে শপথ না পড়ালে পরবর্তী 3 দিনের মধ্যে সিএসির শপথ পড়ানোর বিধান রয়েছে। সেই অনুযায়ী সকাল 11:15টার দিকে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান এএমএম নাসির উদ্দিন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরে সকাল 11:30টায় সংসদ ভবনে বসে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সেখানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এ সময় বিএনপির সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেয়ার অনুশাসন দেন নবনির্বাচিত সংসদ নেতা জনাব তারেক রহমান। আমাদের উদ্দেশ্যে 2টা অনুশাসন দিয়েছেন। কোনো সংসদ সদস্য ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না। দ্বিতীয়ত, সরকারি কোনো প্লট সংসদ সদস্য হিসেবে গ্রহণ করবেন না। আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সংসদ নিঃসন্দেহে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে গেজেট হওয়া 297 আসনের মধ্যে দলীয়ভাবে 209টিতে আর জোটগতভাবে 212 আসনে জয় পেয়েছে বিএনপি।
দীর্ঘ 2 দশক পর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি ও তাদের মিত্ররা আজ সরকার গঠন করলো। তারা বলছেন জনগণকে সঙ্গে নিয়ে তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবেন, এই সংসদকে করবেন কার্যকর। একই সঙ্গে বিরোধী দলকে সঙ্গে নিয়ে তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলবেন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। শপথ নিলেন জামায়াত ও এনসিপি সহ 11 দলীয় ঐক্যের সংসদ সদস্যরা। প্রথমে এমপি ও পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন তারা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি স্বতন্ত্র এমপিরা। হাসান ওয়ালি রিপোর্ট। বা দৃঢ়ভাবে ঘোষণা করতেছি যে মঙ্গলবার দুপুরে শপথ নেন জামায়াত ইসলামী ও স্বতন্ত্র থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সংবিধান সংস্কার পরিষদ পরে শুরু হয় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথের আনুষ্ঠানিকতা। এ সময় সেখান থেকে বেরিয়ে যান রুমির ফারহানা সহ স্বতন্ত্র সংসদ সদস্যরা। সকালে জামায়াত ও এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। পরে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। এতে শপথ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত আসে। আমি যে কর্তব্যভার দুপুরে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন এনসিপি থেকে নির্বাচিতরা। বিএনপি থেকে নির্বাচিতরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় নতুন করে সংকট তৈরি হবে বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। এখানে একটা আইনি এবং সাংবিধানিক সংকটও তৈরি হলো। আমরা জানি না এটা কিভাবে এটা নিরসন হবে। আমরা আহ্বান করব যে তারা দ্রুত সময়ের মধ্যে শপথ পাঠ করে এই সংকটের নিরসন করবে এবং জনগণের প্রতি কাছে যে আমাদের সকলের প্রতিশ্রুতি ছিল সংস্কারের পক্ষে, সেই প্রতিশ্রুতির পক্ষে কাজ করবে। অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান নতুন সরকারের অংশ হওয়া নিয়ে প্রশ্ন তোলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খলিলুর রহমান সাহেব যে আজকে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হয়ে বর্তমান সরকারে যোগ দিয়েছে, এটা অনৈতিক এবং তাকে ইন্টারিম গভর্নমেন্টকে সরকারে নিয়ে যাওয়াটা একটা অনৈতিক কাজ। সংসদে বিরোধী দলীয় নেতা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, উপনেতা ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং বিরোধী দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করবেন রফিকুল ইসলাম খান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। নতুন মন্ত্রিসভার খুঁটিনাটি নানা পরিসংখ্যান ও বিশ্লেষণ জানতে যাচ্ছি মাহাদি ধ্রুবর কাছে। ধ্রুব, আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে নিশ্চয়ই তথ্য আছে কারা কোন বিভাগ থেকে মন্ত্রী হয়েছে, তাদের পরিচয় আসলে কি? জাফর, গণতন্ত্র অভিযাত্রায় আজ এক নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। এখানে নবীন প্রবীণের সমন্বয় একটি চমকপ্রদ মন্ত্রিসভা বলাই যায়, যেটা আমরা পেয়েছি। কারা এই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন একটু বিস্তারিত আমাদের দর্শকদের দেখাতে চাই। শুরুতেই যেতে চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁও 1 আসনটি থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিল শিবিরের সাবেক সভাপতি দেলোয়ার। সেই জায়গা থেকে তিনি বিজয় হয়েছেন এবং এই আসনটি কিন্তু এবার ব্যাপক আলোচিত ছিল। বিশেষ করে তিনি যেটি বলছিলেন এটি হতে পারে তার শেষ নির্বাচন। শেষ নির্বাচনে তিনি কিন্তু একটি বড় চমক দেখিয়েছেন, বিপুল ভোটে জয়লাভ করেছেন। তিনি এবার মন্ত্রিত্ব পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তিনি 90-এর দশকের শুরুতে বিএনপিতে যোগ দেন, যদিও 60-এর দশকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বিএনপির এই মহাসচিব 6 বার জাতীয় সংসদ নির্বাচন করেছেন। এরপর আমরা যেতে চাই আসাদুজ্জামানের কথা বলতে চাই। তিনি আসলে 17তম অ্যাটর্নি জেনারেল ছিলেন বাংলাদেশের। সেই অ্যাটর্নি জেনারেলের জায়গা থেকে তিনি ইস্তফা দিয়ে তিনি কিন্তু আসলে আইন মন্ত্রণালয় এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি এবার বিজয়ী হয়ে কিন্তু আসলে মন্ত্রিত্ব পেয়েছেন আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পেয়েছেন। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের। এছাড়া তিনি বিএনপির বেশ কিছু মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রথমবারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি কিন্তু বিজয়ী হয়েছেন। কথা বলতে চাই আসাদুল হাবিব দুলুর কথা। তিনি বিএনপির একজন সক্রিয় রাজনীতিবিদ। তিনি 6 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, যার মধ্যে 4 বার তিনি আসলে বিজয়ী হয়েছেন। তিনি এর আগে খাদ্য উপমন্ত্রীর দায়িত্ব পালন করলে এবার কিন্তু তিনি পূর্ণাঙ্গ মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া লালমনিরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব তিনি পালন করেছেন। এরপর যেতে চাই ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির কথা বলতে চাই। অ্যানি এবার তার মন্ত্রণালয় পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব, পূর্বে তিনি প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি 5 বার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন, যার মধ্যে 3 বার তিনি বিজয় হয়েছেন। এবার আমরা দেখেছি তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
তিনি এইবার প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এবার যেতে চাই তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, যিনি পেয়েছেন জহিরুদ্দিন স্বপন। জহিরুদ্দিন স্বপন বিএনপির মিডিয়া সেলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। তিনি 3 বার জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে 2 বার তিনি বিজয়ী হয়েছেন। তিনি একজন রাজনীতিবিদ, কলামিস্ট এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। কথা বলতে চাই আরিফুল হক চৌধুরীর কথা। তিনি পেয়েছেন শ্রম কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি 2003 সালে সিটি কর্পোরেশনের তিনি কমিশনার ছিলেন। 2013 থেকে 2023 সালে সিলেট সিটি কর্পোরেশন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। একবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করেছেন। প্রথমবার তিনি সংসদ সদস্য হিসেবে কিন্তু নির্বাচিত হয়েছেন। তো যে এরপরে যেতে চাই অ্যাডভোকেট দীপেন দেওয়ান। দীপেন দেওয়ান আসলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পেয়েছেন। তিনি পার্বত্য এলাকায় কিন্তু একজন বিশিষ্ট নেতা হিসেবে সেখানকার মানুষের কাছে সমাদৃত। তিনি বিএনপির একজন জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ছিলেন তিনি। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। 3 বার তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে এবার 2026 সালে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, এর মাধ্যমে কিন্তু তিনি প্রথম জাতীয় সংসদের দ্বারস্থ হয়েছেন, সংসদ সদস্য হলেন এবং প্রথমবারই মতো তিনি কিন্তু আসলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জাফর, এই ছিল আমার কাছে এই মুহূর্তে থাকা। আমরা পরবর্তীতে অন্য মন্ত্রীদের ব্যাপারেও বিস্তারিত জেনে নেব। শপথ গ্রহণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। মঙ্গলবার সকালে সংসদ ভবনে শপথ গ্রহণ শেষে জিয়া উদ্যানে যান নবনির্বাচিত এমপিরা। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গাজীপুর 3 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু জানান, শুল্কমুক্ত গাড়ি বা প্লট নেবেন না বিএনপির এমপিরা। নতুন সরকারের সংসদীয় দলের প্রথম সভায় এই সিদ্ধান্ত হয়। আমরা যারা আগে সংসদ সদস্য হলেই ট্যাক্স ফ্রি গাড়ি নিত, প্লট নিত, সেটা আমাদের বিএনপির সংসদ সদস্য সেটি গ্রহণ করবে না। রাজনৈতিক ভেদাভেদ থাকলেও সবাই মিলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন টাঙ্গাইল 4 আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান মতিন। আসুন আমরা বাংলাদেশের সার্বিক উন্নয়নের জন্য কাজ করি। যার যার এলাকায় আমরা মানুষের পাশে থাকব, কারোকে আঘাত করব না, কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হব না। গত 30 বছরের মধ্যে এবারের সংসদ সবচেয়ে সুন্দর হবে বলে আশা গাজীপুর 1 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানের। এই সংসদ বিগত 20 বছরের মধ্যে বা 30 বছর বলতে পারে সবচেয়ে ভালো সংসদ হবে। কারণ এই সংসদে যিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তার দেহে শহীদ রাষ্ট্রপতি এবং বেগম খালেদা জিয়ার রক্ত প্রবাহিত হচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য সেলিম রেজা। তারেক রহমানের সাথে আমরা 300 এমপি ভালো হলে এই দেশকে সিঙ্গাপুর, এই দেশকে মালয়েশিয়া বানাইতে সময় লাগবে না। এদিন সংসদ সচিবালয়ে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত 297 সংসদ সদস্য। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং টোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের মন্ত্রী আহসাম ইকবাল সহ 13 দেশের প্রতিনিধি। এছাড়া ঢাকায় অবস্থিত দূতাবাসের রাষ্ট্রদূতরাও নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও। শাতিলা শারমিনের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের 1.5 বছর পর ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত হলো নতুন সরকার। এই সরকারের নবযাত্রার সাক্ষী হতে ঢাকায় ছুটে আসেন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ মন্ত্রীসহ 13টি দেশের প্রতিনিধিরা। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে মঙ্গলবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। বিশ্বস্তার সহিত পালন করিব। পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগের ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াসিতা উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতি মহোদয়কে যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা এবং তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একেনজিও অংশ নেন শপথ গ্রহণ অনুষ্ঠানে।
তারেক রহমান এছাড়া ঢাকায় অবস্থিত রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন বর্ণাঢ্য এই আয়োজনে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে দেশব্যাপী শুরু হলো টিসিবির ট্রাক সেল কার্যক্রম। ফ্যামিলি কার্ডের পাশাপাশি 450 ট্রাক থেকে দৈনিক 1,80,000 গ্রাহক পণ্য কিনতে পারবেন। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতার কারণে টিসিবির চলতি অর্থ বছরে প্রায় 1,000 কোটি টাকা সাশ্রয় হয়েছে। যুক্ত করা হয়েছে সাবান, চা সহ আরও বেশ কয়েকটি পণ্য। উপস্থিত ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল আহমেদ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য। এলপি গ্যাসের দাম কমাতে ভ্যাট ও শুল্ক কমিয়েছে এনবিআর। সরকারের এই উদ্যোগের সুফল যেন সাধারণ মানুষ পান তা নিশ্চিত করার তাগিদ দিচ্ছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম সহনীয় রাখতে এবং জ্বালানি বাজারে অস্থিরতা কমাতে ভ্যাট কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। সোমবার জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে জারি করা আলাদা দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। নতুন এই সিদ্ধান্তের ফলে এলপিজি কেনার ক্ষেত্রে গ্রাহকের ওপর বিদ্যমান মূসক ভার প্রায় 20% হ্রাস পাবে বলে আশা করছে এনবিআর। এই উদ্যোগের সুফল যেন ভোক্তারা পান তা নিশ্চিতও সরকারকে কাজ করার তাগিদ ক্যাবের। সরকারের যে আমদানি শুল্ক বা ট্যাক্স কমানোর ফলে ভোক্তা পর্যায়ে তেমন একটা সুফল আসে না। এটার মূল কারণ হলো আমদানি শুল্ক বা অন্যান্য যে ট্যাক্স কমানো হয় এগুলোর পুরো সুফলটাই আমাদের ব্যবসায়ীরা নিয়ে যায়, ভোক্তা পর্যায়ে এটার কোনো সুফল আসতে দেয় না। এনার্জি রেগুলেটরি কমিশন দাম নির্ধারণ করে দিয়ে ক্ষান্ত, কিন্তু এই যে দাম বাস্তবায়নের ক্ষেত্রে তাদের যে করণীয় অথবা মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিবে কিনা, যেখানে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন বা আইন প্রয়োগকারী সংস্থার সাথে একটু সমন্বয় করে বিষয়টাকে নিশ্চিত করার ক্ষেত্রে কোনো উদ্যোগ নিলে হয়তো এই ধরনের উদ্যোগটি কার্যকর হবে। নতুন সিদ্ধান্তে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান 7.5% ভ্যাট এবং আমদানি পর্যায়ের 2% আগাম কর পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে আমদানি পর্যায়ে 7.5% ভ্যাট আরোপ করা হয়েছে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার হোমনায় প্রবাসীর স্ত্রী সহ 2 সন্তানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মণিপুর গ্রামের ওই প্রবাসীর বাড়ি থেকে মরদেহ 3টি উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেলে পাঠানো হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। তারেক রহমান যুগে বাংলাদেশ দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপি চেয়ারম্যান। দেশ পুনর্গঠনের সহযাত্রী নবীন প্রবীণ মিলে 49 মন্ত্রী প্রতিমন্ত্রী। বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ নিলেন বিএনপির এমপিরা। নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। শুল্কমুক্ত গাড়ি প্লট নেবেন না এমপিরা। সংসদ নেতা তারেক রহমানের অনুশাসন। এবং নাটকীয়তার পর জামায়াত ও এনসিপির শপথ। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় নতুন সংকটের শঙ্কা। খলিলুর রহমানকে মন্ত্রী করার সমালোচনা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।